ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এসএলএসটি ইন্টারভিউর জন্য ছোট্ট একটা ডেমো টপিক নিয়ে আলোচনা করছি। আমার টপিকটার নাম আছে দেখো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ঠিক আছে, আমি এই টপিকটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমাদের যাদের পপুলেশন জিওগ্রাফি ভালো লাগে তোমরা পপুলেশন জিওগ্রাফি থেকে ছোট্ট একটি ডেমো রেডি করতে পারো। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড 4 থেকে 5 মিনিটের মধ্যে সুন্দরভাবে এই ডেমোটি কিন্তু উপস্থাপন করা যেতে পারে। শুধুমাত্র এসএলএসটি ডেমো ক্লাসের জন্য এই ভিডিওটি যে কার্যকরী হবে এমন কিন্তু নয়। তোমরা যারা WBCS অপশনাল সাবজেক্ট জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ধরনের প্রশ্ন কিন্তু WBCS এর ক্ষেত্রে 8 বা 10 নম্বরে কিন্তু চলে আসে। তো প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। চলো এটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কি? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে হচ্ছে জনসংখ্যার লভ্যাংশ। ওকে, কোন একটা দেশে কোন একটা জায়গায় যদি 15 থেকে 64 বছরের বয়স্ক জনসংখ্যার পরিমাণটা বেশি থাকে, আর তখন তাকে আমরা কি বলবো, যে জনসংখ্যার লভ্যাংশ বলবো বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলবো। এই 15 থেকে 64 বছরের যে জনসংখ্যা থাকে, এই জনসংখ্যা হচ্ছে কর্মক্ষম জনসংখ্যা। এরা কি করে? বিভিন্ন কাজ করে, কাজের মাধ্যমে এরা উৎপাদন করে। ঠিক আছে, এবং এদের উপরই কিন্তু 15 বছরের কম বয়স্ক এবং 64 বছরের বেশি বয়স্ক জনসংখ্যা কিন্তু নির্ভর করে বেঁচে থাকে। ঠিক আছে, তাই এই যে কর্মক্ষম জনসংখ্যা সেটাকে আমরা কি বলবো না ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলবো। ওকে, দেখো বইয়ের ভাষায় কি বলেছে, কোনো একটি দেশের মোট জনসংখ্যার মধ্যে যদি মধ্যবয়স্ক কর্মক্ষম জনসংখ্যা কত? 15 থেকে 64 বছর। ঠিক আছে, এই বয়স্ক জনসংখ্যার পরিমাণটা যদি বৃদ্ধি পায় তখন তাকে কিন্তু বলা হয় কি না জনসংখ্যার লভ্যাংশ বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, কর্মক্ষম জনসংখ্যা বেশি থাকে এবং নির্ভরশীলতার অনুপাতটা কিন্তু কম থাকে। যখন কর্মক্ষম জনসংখ্যার পরিমাণটা বেশি হবে তখন কি হবে না নির্ভরশীলতার অনুপাতটা কম হবে। নির্ভরশীলতার অনুপাত মানে যারা ওই জনসংখ্যার উপর নির্ভর করে বেঁচে আছে তাদের সংখ্যাটা কি হবে না কম থাকে। ওকে, এই ক্ষেত্রে কি হয়, সম্পদের কিন্তু পরিপূর্ণ ব্যবহার হয়। কোন একটা দেশ কোন একটা জায়গাতে সম্পদের কিন্তু পরিপূর্ণ বিকাশ, পরিপূর্ণ ব্যবহার হয়, তাই অর্থনৈতিক কিন্তু শ্রীবৃদ্ধি ঘটে। মনে থাকবে, তাহলে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ বেশি থাকলে সম্পদের পরিপূর্ণ ইউটিলিটি হয় বা পারফেক্ট ইউটিলিটি হয়ে থাকে। এই অবস্থায় শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোর উন্নয়ন ঘটে। এছাড়াও কৃষি, শিল্প প্রভৃতির কি হয় না উত্তরোত্তর উন্নতি ঘটতে থাকে। তাহলে এটা কিন্তু একটা পারফেক্ট পজিশন বা পারফেক্ট একটা সিচুয়েশন যখন কোন একটা দেশে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণটা বেশি থাকে। কৃষি, শিল্প থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে পরিকাঠামো সব কিছুরই কী হয় বলতো উত্তরোত্তর উন্নতি ঘটতে থাকে। ওকে, তো সব দেশেই কিন্তু এই জনসংখ্যার লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দেখা যায় না। বর্তমানে গোটা পৃথিবীতে ভারত এবং চীন এই দুটো দেশে কিন্তু পপুলেশন বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পরিমাণ সবচেয়ে বেশি আছে। ওকে, আচ্ছা, এই জনসংখ্যার লভ্যাংশ সৃষ্টির কিছু কারণ আছে। দেখো, নিম্ন জন্মহার, অর্থাৎ জন্মহারটা যদি কম হয় তাহলে হবে। নিম্ন মৃত্যুহারের পরিমাণটাও যদি কম হয় তাহলেও হবে। আচ্ছা, আয়ুষ্কাল বৃদ্ধি, যদি আয়ুষ্কাল বা লাইফ এক্সপেক্টেন্সি যদি বেশি হয় তাহলেও কিন্তু এই জনসংখ্যার লভ্যাংশ সৃষ্টি হতে পারে। ওকে, এরপর কি আছে দেখো, এর কিছু সুবিধা আছে। তাহলে জনসংখ্যার লভ্যাংশ হলে কি সুবিধা আর কি অসুবিধা একবার দেখে নাও। সুবিধার পরিমাণটাই বেশি, বলছে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ বেশি থাকায় শিল্প এবং কৃষির উৎপাদন কিন্তু বাড়তে থাকবে। কৃষির উৎপাদন, শিল্পায়ত্ত উৎপাদন বাড়বে। আচ্ছা, বাজারের আয়তন বাড়বে। মানুষের যখন ইনকাম বাড়বে তখন কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং তার ফলে কী হবে, বাজারের পরিধিটা কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। আচ্ছা, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক পরিষেবা কী হবে, বৃদ্ধি পাবে। আচ্ছা, জাতীয় মোট উৎপাদন বাড়তে থাকবে, যেটাকে বলছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটার পরিমাণও কী হবে বলতো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। ওকে, বর্তমানে ভারতের জনসংখ্যার লভ্যাংশ সবচেয়ে বেশি। গোটা পৃথিবীর যদি আমরা ক্যালকুলেশন করি বা হিসাব দেখি তো 2011 সালে আমাদের লাস্ট ভারতবর্ষে সেন্সাস হয়েছে, সেই ডেটা অনুসারে মনে রাখবে ভারতের কি জনসংখ্যার লভ্যাংশ বা পপুলেশন বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কত দেখো 64.80%। ওকে, মানে ভারতে যুবক জনসংখ্যা বা কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ বেশি। শুধুমাত্র আমাদের দেশে শিল্প কলকারখানার অভাব থাকার জন্য এই পরিমাণ জনসংখ্যা কিন্তু ঠিকঠাক কাজ পাচ্ছে না, যার জন্য আমাদের দেশ কিন্তু এখনও উন্নয়নশীল দেশ, আমাদের দেশ কিন্তু উন্নত দেশে পরিণত হতে পারছে না। এর একটাই কারণ, আমাদের কাজ করার জন্য যুবক বা কর্মক্ষম জনসংখ্যা আছে কিন্তু কাজ নাই আমাদের দেশে। বুঝতে পেরেছ? আচ্ছা, এর সাথে সাথে আর কি দেখো, কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে, তাহলে আমাদের দেশে যদি কর্মসংস্থান সৃষ্টি করা যায় তাহলে এই বিপুল পরিমাণ জনসংখ্যার লভ্যাংশের সাহায্যে উন্নয়নের চরম শিখরে পৌঁছানো সম্ভব। তাহলে আমাদের দেশে যদি কাজ পাওয়া যায়,
এই পরিমাণ জনসংখ্যা যদি কাজ পায় তাহলে দেশের উৎপাদন বাড়বে, জিডিপি বাড়বে, এক্সপোর্টটা বেশি হবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে, দেশ কি বলতো অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধিশালী হয়ে উঠবে। কিন্তু কাজের অভাব থাকার জন্য আমাদের ওই পরিমাণ 64.8% যে পপুলেশন লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে ঠিকঠাক কাজ পাচ্ছে না কাজের অভাব থাকার জন্য। তাই আমাদের দেশ কিন্তু উন্নয়নশীল দেশেই থেকে যাচ্ছে। তাহলে এটা দেখো কি বলতো, এটা হচ্ছে দেখো ডেমোগ্রাফিক, এটা দেখো হচ্ছে জনসংখ্যা পিরামিড। এটা ওকে, জনসংখ্যা পিরামিডের ক্ষেত্রে ডান দিকে থাকে নারীর সংখ্যা, বাম দিকে কি থাকে না পুরুষের সংখ্যা থাকে, তাই না? তো এই ক্ষেত্রে দেখো উপর দিকে যত যাচ্ছে সংকীর্ণ, ঠিক আছে, এবং এটা দেখো অনেকটা এরকম। এই যে দেখো এইখান থেকে শুরু হচ্ছে আর এইখানটা, তাহলে এইখানকার জনসংখ্যার পরিমাণটা দেখো বেশি আছে 2011 সালে। 21 সালে দেখো এটার পরিমাণটা আরও বাড়বে বলছে, ঠিক আছে, এবং 31 সালে দেখো আরও বৃদ্ধি পাবে। ওকে, 31 সাল আস্তে আস্তে কিন্তু ভারতবর্ষে কি না এই কর্মক্ষম জনসংখ্যার পরিমাণটা আরও বৃদ্ধি পাবে। এই পরিমাণ জনসংখ্যাকে যদি ঠিকঠাক কাজে লাগানো যায় তাহলে আমাদের মতো দেশ, উন্নয়নশীল দেশ কিন্তু একটা সময় উন্নত দেশে পরিণত হতে পারে, ঠিক আছে। তাহলে এই ছিল ছোট্ট একটা ডেমো রিলেটেড অ্যানালাইসিস ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে। শুধুমাত্র এসএলএসটির ইন্টারভিউর জন্য নয়, এই প্রশ্নটা কিন্তু WBCS পরীক্ষাতে অনেকবার এসেছে। 8 নম্বর বা 5 নম্বর বা 10 নম্বরের ছোট্ট একটা প্রশ্ন কিন্তু চলে আসে। সেই ক্ষেত্রে এইটুকু উত্তর লিখলেই কিন্তু একদম ফুল নাম্বার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। প্রথম থেকে তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।